গুড মর্নিং এভরিবডি। আজ আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এর অন্তর্গত দু একটা জিনিস নিয়ে আলোচনা করব, যার একটি হচ্ছে ধৌতকরণ এবং জীবাণু সংক্রমণ রোধে তার ভূমিকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানব কল্যাণে জীবাণু অর্থাৎ মাইক্রোবসকে কিভাবে কাজে লাগানো যায় তাদের ভূমিকা, অর্থাৎ মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। তো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিকে বলা হচ্ছে ধৌতকরণ। ধৌতকরণ ব্যাপারটা কি? এর আগে পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের প্যাথোজেন বা রোগ জীবাণু, অর্থাৎ রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণুর কথা নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে তার জন্য দায়ী হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু। কলেরার জন্য একরকম, টাইফয়েডের জন্য একরকম, পোলিওর জন্য অন্যরকম, আমাশয়ের জন্য অন্যরকম, ম্যালেরিয়ার জন্য অন্যরকম ইত্যাদি সমস্ত জীবাণুগুলির কথা আলোচনা করেছি। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের শরীরের অনাক্রম্যতা এবং সেই অনাক্রম্যতাকে কি করে বাড়িয়ে তোলা যায়, অর্জন করা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সেই প্রসঙ্গে এসেছিল টিকা, টিকাকরণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো কতকগুলো রোগ জীবাণুর বিরুদ্ধে টিকাকরণ অত্যন্ত ফলপ্রসূ একটি পদ্ধতি, যার মাধ্যমে আমরা সেই সমস্ত রোগগুলি থেকে রেহাই পেতে পারি। কিন্তু সমস্ত রোগের জন্য টিকাকরণ সঠিক পন্থা বা আদর্শ পন্থা নয়। যেমন কৃমির আক্রমণ থেকে বাঁচতে গেলে টিকাকরণের পদ্ধতি কিন্তু সাধারণভাবে প্রয়োগ করার কোনো উপায় বিশেষ থাকে না, ভয় না সেটা করা। ম্যালেরিয়া, তার জন্য টিকাকরণের ব্যবস্থা আমাদের শরীরে নেই। সেজন্য কিছু কিছু জীবাণুর আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের অনাক্রমতা অর্জন করার প্রয়োজন। সেক্ষেত্রে টিকা এবং টিকাকরণ ফলদায়ক একটি পদ্ধতি। কিন্তু কতকগুলি রোগ জীবাণুর সংক্রমণকে আটকানোর ক্ষেত্রে টিকাকরণ নয়, আমরা সাধারণ কিছু স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলেই সেগুলি থেকে আমরা রেহাই পেতে পারি। সেই সাধারণ স্বাস্থ্যবিধির অন্যতম বিষয় কি না, সেটি হচ্ছে ধৌতকরণ, ধুয়ে ফেলা। অর্থাৎ সাধারণভাবে দেখা যাচ্ছে যে এই ধৌতকরণের মাধ্যমে হাত পা, শরীর, জামা কাপড় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে দেখা যাচ্ছে আমরা বহু সংখ্যক রোগ জীবাণুকে প্রতিহত করতে পারি। কতগুলো সংখ্যা তত্ত্বের হিসেব এখানে দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে 1913 খ্রিস্টাব্দের প্রথম দিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এই এবং ইউনিসেফ এদের জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন জেএমপি দেখিয়েছে যে পৃথিবীর জনসংখ্যার 2.5 বিলিয়ন মানুষ, প্রায় 36% মানুষ উন্নত স্যানিটেশনের সুবিধা থেকে বঞ্চিত এবং 768 মিলিয়ন মানুষ এখনো বিপজ্জনকভাবে অপরিশোধিত জল পান করে। এর ফলে বিশুদ্ধ জল এবং স্যানিটেশনের অভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষত শিশুরা মারা যাচ্ছে। তাহলে দুটো অর্গানাইজেশনের নাম আমরা পেলাম, একটা হচ্ছে আর একটা হচ্ছে ইউনিসেফ। এবং ইউনিসেফ। হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স
emergency fund. United Nations International Children's Emergency Fund, এই দুটি অর্গানাইজেশন সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের অধীন দুটি সংস্থা, তারা ধৌতকরণ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। তাদেরই একটি প্রোগ্রাম হচ্ছে কি না, সেটাকে বলা হচ্ছে JMP, Joint Monitoring Program for Water Supply and Sanitation, Joint Monitoring Program for Water and Sanitation ইত্যাদি, JMP। এক্ষেত্রে তারা একটা প্রোগ্রাম যেটা নিয়েছে সেটাকে বলা হচ্ছে ওয়াশ। তিনটে বিষয় এখানে গুরুত্বপূর্ণ: ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন। ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন, এই তিনটি যে বিষয়গুলো রয়েছে, সেই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ধৌতকরণ কর্মসূচি একটি গ্রহণ করা হয়েছে। তাহলে দুটো বিষয় এক্ষেত্রে, জলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে জল যেটা রয়েছে সেটি থেকে দুই ভাবে সমস্যাটা হচ্ছে। একটা হচ্ছে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল, এটার একটা অসুবিধা রয়েছে, এটা সাপ্লাই ঠিকঠাক মতো হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে কি স্যানিটেশন, এই দুটো বিষয়ের উপরেই কিন্তু দেখতে হয়। অর্থাৎ যে আমাদের যেটাকে বলা যেতে পারে যে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এই দুটির উপরই মূলত বিষয়টাকে দেখতে হচ্ছে আর কি। স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা ও উন্নত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ইত্যাদি, এই যে ব্যাপারটা রয়েছে সেইটা, অর্থাৎ স্যানিটেশন বা স্বাস্থ্য বিধান বলা যেতে পারে। স্যানিটেশন বা স্বাস্থ্য বিধান, এটার মধ্যে আবার একটা এডুকেশনের জায়গাও থেকে গেছে, এখানে থেকে গেছে। মূলত এই দুটো বিষয় নিয়ে এখানে কাজ করা হয়ে থাকে। মূলত দুটো বিষয় কি কি? একটা হচ্ছে যে বিশুদ্ধ পানীয় জলের রেগুলার সাপ্লাই দেওয়া স্কুল, কলেজ ইত্যাদিগুলোতে শিশুদের ক্ষেত্রে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে স্বাস্থ্য বিধান, অর্থাৎ উন্নত মানের শৌচাগার, ড্রেনেজ সিস্টেম ইত্যাদিগুলো সঠিকভাবে তৈরি করা এবং ব্যবহার করা। এন্ড 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, সেটি স্বাস্থ্য বিধানের অন্তর্গত বিষয়। তাহলে বিশুদ্ধ পানীয় জল অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু গ্রামাঞ্চলে, রিমোট জায়গাতে পাওয়াটা বেশ দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত মানুষজন মাঠে ঘাটে মলত্যাগ করছে, এবং সেটির যে কুফল সেটি হচ্ছে কি না, তার মাধ্যমে যে রোগ জীবাণু ইত্যাদি সেগুলি নিকটবর্তী পুকুরের জল বা জলাশয় ইত্যাদিতে গিয়ে পৌঁছচ্ছে, অথবা কি হচ্ছে না পার্কোলেট করে মাটির তলাতে গিয়ে ভৌম জল যেখানে রয়েছে সেখানে গিয়ে পৌঁছচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত রোগ জীবাণুগুলি আবার যে শস্য ক্ষেত্র রয়েছে সেখানে গিয়ে মিশে যাচ্ছে, এবং তার ফলে বিভিন্ন শস্যের মধ্যে ওই কৃমি বা বিভিন্ন ধরনের যে পরজীবী প্রাণী রয়েছে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শস্য ইত্যাদির মধ্যে বা সবজি ইত্যাদির মধ্যে। সেগুলিকে ভালোভাবে সেদ্ধ করে না খেলে, বা অনেক সময় কাঁচা অবস্থাতে আমরা শসা, লেটুস, ধনেপাতা ইত্যাদিগুলোকে অনেক সময় আমরা সরাসরি কাঁচা অবস্থাতে খেয়ে ফেলি, তার মাধ্যমে কিন্তু শরীরে সংক্রমিত হতে পারে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের সচেতন হতে হবে, এবং এখান থেকে আসছে কি না ওয়াশ প্রোগ্রাম, ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন, এই তিনটি বিষয়কে এক্ষেত্রে আমাদের দেখতে হবে। তো ধৌতকরণের যে জায়গাগুলো রয়েছে, ধৌতকরণ কয়েকটা জিনিস রয়েছে। এক হচ্ছে জামা কাপড় ধৌতকরণ,
অর্থাৎ আমাদের যে পোশাক আশাক ইত্যাদি রয়েছে, বিছানাপত্র, তার চাদর ইত্যাদি রয়েছে, এগুলিকে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তার ফলে কি হবে না আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। কারণ নোংরা ঘামের সংস্পর্শে আসা যে সমস্ত জামা কাপড়গুলোকে যদি রেখে দেওয়া হয়, সেখানে বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে, ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে, এবং তার ফলে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে বা অন্যান্য অসুবিধাও দেখা দিতে পারে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের শরীরকে ধৌত করানো, অর্থাৎ হাত পা গা ইত্যাদি নিয়মিতভাবে ভালোভাবে ধৌতকরণ একান্ত প্রয়োজন। এই দুটো যে বিষয় রয়েছে, সেই দুটো বিষয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো ধৌতকরণের জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে না, 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, যেগুলি আমাদের জামা কাপড়, বিছানা চাদর, বালিশের ওয়ার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সাবান, হ্যান্ড সোপ ইত্যাদি, যা আমাদের শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে কি স্যানিটাইজার, যে স্যানিটাইজার গুলো আমরা ব্যবহার করলে পর আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর চতুর্থত হচ্ছে ডেটল, স্যাভলন ইত্যাদি যে সমস্ত জীবাণুনাশক পদার্থ রয়েছে, যার দ্বারা কেটে ছড়ে গেলে পর জীবাণু সংক্রমণ থেকে বাঁচার এক্ষেত্রে উপায় আমরা দেখতে পাবো। প্রেজেন্টলি আমরা একটা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেখানে আমাদের কোভিড-19 এই যে ভাইরাসটা রয়েছে, সেটি অত্যন্ত সমস্যার সৃষ্টি করছে সারা পৃথিবী জুড়ে। এর ফলে কি হচ্ছে না করোনা ডিজিজ, সেটি একটি অতিমারী রূপে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং এর থেকে রেহাই পেতে গেলে একটি গুরুত্বপূর্ণ পন্থার কথা WHO থেকে শুরু করে সমস্ত রকমের মেডিকেল এজেন্সিস এবং মেডিকেল প্র্যাকটিশনার্স তারা বলছেন যে ভালোভাবে হাত ধুতে হবে, আর কি করতে হবে না মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করার অন্যতম কারণ কি না, আমরা এই যে কথা বলছি তখন কি হচ্ছে না মুখ থেকে বিভিন্ন ধরনের লালা ইত্যাদি টুকরো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত কণা, সেগুলো ছড়িয়ে পড়ছে বাতাসে। ড্রপলেটস বলা হচ্ছে এগুলোকে। এই ড্রপলেটস এর মাধ্যমে, এছাড়া হাঁচি কাশি ইত্যাদি সময়তেও প্রচুর ড্রপলেটস পরিবেশে ছড়িয়ে পড়ছে। এই ড্রপলেটস এর মধ্যে এই ভাইরাসটি থাকার সুবাদে সেটি কি হচ্ছে ছড়িয়ে পড়ছে, এবং পাশাপাশি আসা যে সমস্ত মানুষ তাদেরকে সংক্রমিত করে ফেলতে পারছে। আরেকটা কি হচ্ছে না, আমাদের যে হাত রয়েছে, সেই হাত আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক সময় কি করি, চোখ নাক মুখ ইত্যাদিতে আমরা দিয়ে থাকি। ফলত কি হচ্ছে যে ওই সমস্ত জার্মস গুলো যদি আমার হাতে এসে থাকে, তাহলে সেটা কি হচ্ছে না সরাসরি আমার মুখ বা নাকি দিয়ে স্পর্শ করছে, এবং সেখানে গিয়ে সেটি সংক্রমণ ঘটাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, মুখে একটা মাস্ক পরতে হবে, যাতে এই ধরনের জিনিসটা না পৌঁছায়, অথবা অপরের থেকে পাওয়া যে জিনিসগুলো ড্রপলেটস গুলো, সেগুলো আমার শরীরে এসে না পৌঁছায়। আর দ্বিতীয়ত কি না, হাতকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। কিছু সময়ের পর পরই আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যার মধ্যে অন্তত 70% অ্যালকোহল থাকে, এরকম হ্যান্ড স্যানিটাইজার, যা আমাদের সারা হাতে মেখে নিতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের স্যানিটাইজেশনের প্রোগ্রাম চলছে, সেগুলো কথা আমি আলাদাভাবে বললাম না। তো এই যে হ্যান্ড ওয়াশিং, সে হ্যান্ড ওয়াশিং কিন্তু অধিকাংশ মানুষজনের ক্ষেত্রে দেখা যায় যে তারা সঠিকভাবে পন্থা অনুযায়ী এটিকে ব্যবহার করছেন না। হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা কিরকম করতে হবে, সাবান দিয়ে বা লিকুইড সোপ দিয়ে আমরা হাতকে যখন পরিষ্কার করি, তখন কি করতে হবে, খানিকটা নিতে হবে, নিয়ে জল নিতে হবে, এবং প্রথমে এই পদ্ধতিতে নিতে হবে। তারপর কি করতে হবে না, তারপর দেখা যাচ্ছে এই যে তালু হাতের যে মাঝখান অংশটা খানিকটা অবতল, এই জায়গাটাতে ভালোভাবে ঘষতে হবে। এইভাবে এই আঙ্গুল কটাকে একসাথে জোড়া করে এই জায়গাটাকে আমরা ঘষে নিতে পারি। একইভাবে উল্টো দিকে আমরা এই জায়গাটাকে ঘষে নিতে পারি। এছাড়া কি করতে পারি, এই যে আঙ্গুলের ফাঁকগুলো রয়েছে, সেখানে আমরা তারপরে এটাকে আমরা পরিষ্কার করব। তারপরে কি করব না, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোকে আমরা এইভাবে পরিষ্কার করব। এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারি আমরা, এবং তারপর কি হচ্ছে না এইভাবে পরিষ্কার করব, এইভাবে আমরা পরিষ্কার করব, শেষে আবার এইভাবে ভালোভাবে করে অন্তত
30 সেকেন্ড ধরে ভালোভাবে হাতকে সাবান দিয়ে ধুয়ে তারপর সাবান লাগিয়ে তারপর কি করতে হবে না, জলে ভালোভাবে ফ্লোয়িং ওয়াটারে ভালোভাবে আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে, সাবান ধুয়ে ফেলতে হবে। এটা কিনা হ্যান্ড ওয়াশিং এর পদ্ধতি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার যেটা রয়েছে সেটা হাতে খানিকটা নিয়ে ঠিক একইভাবে সারা হাতে সর্বত্র যেন এটিকে লাগিয়ে ফেলা যায় সেই ব্যবস্থাটিকে দেখতে হবে। এছাড়াও আমাদের এই যে নখ রয়েছে, নিয়মিতভাবে নখ কাটা একান্ত প্রয়োজন, কারণ নখের ফাঁকে লেগে থাকা ময়লার টুকরো সরাসরি আমাদের শরীরের খাদ্যের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত পরাগরেণু ইত্যাদিতে ধুলো থেকে যাদের অ্যালার্জি আছে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য মাস্ক ইত্যাদি আমাদের ব্যবহার করতে হবে। এই সবের মাধ্যমে আমরা যেটা করতে পারি, বিভিন্ন ধরনের অ্যালার্জেনিক যে সমস্ত উপাদানগুলি রয়েছে, ধুলো বা বিভিন্ন উদ্ভিদের যে পরাগরেণু, এগুলি থেকে আমরা রেহাই পেতে পারি এবং নির্দিষ্ট কিছু রোগ জীবাণু সেগুলো থেকেও আমরা শত্রুর সংখ্যা আমরা কমাতে পারি এই সঠিক পদ্ধতিতে ধৌতকরণ এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে। আর কেটে ছড়ে ইত্যাদি গেলে পর আমাদের জীবাণু সংক্রমণ প্রতিরোধ করার জন্য সেখানে ডেটল, সাবলম ইত্যাদিকে ব্যবহার করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে আমরা যে কাজটিকে করতে পারি সেটি হচ্ছে যে সরাসরি রোগ সৃষ্টিকারী জীবাণু যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাটিকে আমরা করতে পারি। আর যেটা রয়েছে সেটা হচ্ছে স্যানিটারি সিস্টেম যেটা রয়েছে, শৌচাগার ব্যবহার করতে হবে। প্রত্যেকটি মানুষকে শৌচাগার ব্যবহারের নির্দিষ্ট পদ্ধতি মেনে শৌচাগার ব্যবহার করতে হবে এবং তারপর নির্দিষ্ট পদ্ধতিতে হাত মুখ ধোয়া ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলোকেও করা প্রয়োজন। মাঠে ঘাটে যেখানে সেখানে মলত্যাগ করলে পরে কি হবে, সমগ্র সমাজ ব্যবস্থাতে এই রোগ জীবাণুর সংক্রমণের একটা সম্ভাবনা সৃষ্টি হবে বা হতে থাকবে। সেই জন্য এই স্বাস্থ্য বিধান কটাকে আমাদের মেনে চলতে হবে এবং একই সাথে এই স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সমাজে এর একটা যে প্রচার সেটাকেও কিন্তু সচেতনতা নির্ভর যে প্রচার, সচেতনতা বিষয়ক যে প্রচার সেটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে আমরা যেটা করতে পারি, ধৌতকরণকে সঠিক পদ্ধতিতে সমাজে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আমরা দিতে পারি। এটা গেল একটা দিক। এছাড়া আরেকটি টপিক যেটি রয়েছে সেটি কি না, সেটিকে বলা হচ্ছে মানব কল্যাণে বিভিন্ন যে জীবাণুগুলি রয়েছে সেগুলির ভূমিকা সম্বন্ধে আমাদের একটু আলোচনা করে নিতে হবে। মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। জীবাণু বলতে কি, মাইক্রোবস, অর্থাৎ খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বিভিন্ন ধরনের আণুবীক্ষণিক জীব যেগুলি রয়েছে সেগুলি অনেক সময়তেই আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেগুলিকে আমাদের কল্যাণের কাজে লাগাতে পারা যায়। মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। যার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে সমস্ত জীবাণুগুলি রয়েছে তাদের সবাই যে প্যাথোজেন, সবাই যে রোগ সৃষ্টিকারী তা কিন্তু নাম হতে পারে। সেটাকে আমরা আমাদের বেনিফিটের কাজে আমরা লাগাতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন হচ্ছে কি না, বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ। জৈব নিয়ন্ত্রণে আমরা এই জীবাণুকে ব্যবহার করতে পারি। কূটনীতির একটি অন্যতম মত হচ্ছে কি না, কূটনীতির একটি অন্যতম মত হচ্ছে শত্রুর শত্রু আমাদের বন্ধু। শত্রুর শত্রু হলো আমাদের বন্ধু। এই যে বাক্যটা রয়েছে আপ্তবাক্য, সেইটিকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত কীট পতঙ্গ ইত্যাদিগুলি আমাদের জীবন জীবিকা বা অর্থকরী ফসল বা অর্থ উৎপাদনকারী যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে তাদের যারা ক্ষতি সাধন করছে, সেই সমস্ত যে পতঙ্গ ইত্যাদি রয়েছে তারা আমাদের শত্রু। এদেরকে বলা হচ্ছে কি না, এদেরকে বলা হচ্ছে পেস্ট।
বৃহত্তর অর্থে বলা হচ্ছে যে শুধুমাত্র কীটপতঙ্গ নয়, যে কোনো ধরনের আদ্যপ্রাণী, ব্যাকটেরিয়া ইত্যাদি যাবতীয়, এছাড়া ইঁদুর ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী তারা এবং পতঙ্গ শ্রেণীর প্রাণী যারা বিভিন্ন ধরনের যে শস্য উৎপাদনকারী ফসল রয়েছে তাদের ক্ষতি করছে, অথবা গুদামজাত যে সমস্ত শস্য রয়েছে তাদের ক্ষতি করছে, তাদেরকে সামগ্রিকভাবে বলা হয় পেস্ট। এই পেস্টের মধ্যে কতগুলো নাম আমরা করতে পারি যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজর পেস্ট হিসেবে সেগুলি পরিচিত। তার মধ্যে স্তন্যপায়ী পেস্ট হচ্ছে ইঁদুর, যা মাঠের যে ফসল রয়েছে তারও ক্ষতি সাধন করছে এবং গুদামজাত যে শস্য রয়েছে, যে ফসল রয়েছে তারও ক্ষতি সাধন করে থাকে। এছাড়া পতঙ্গ শ্রেণীর কতগুলি রয়েছে, যেমন হচ্ছে যে ধানের ক্ষেত্রে রয়েছে মাজরা পোকা বা স্টেম বোরার, ট্রাইকোরাইজা ইনসার্টুলাস। পেস্টের ক্ষেত্রে কি রয়েছে? মাজরা পোকা, লেদা পোকা, গন্ধি পোকা, এই সমস্ত পোকাগুলো, পতঙ্গগুলি দেখা যাচ্ছে যে ধান ইত্যাদি ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। তো এই সমস্ত পোকাগুলো শস্য ক্ষেত্রে নিধন করার জন্য চাষি কি করে না, চাষি কীটনাশক অর্থাৎ রাসায়নিক কীটনাশক সেখানে প্রয়োগ করে থাকে। সমস্যা হচ্ছে এটাই যে রাসায়নিক কীটনাশকগুলি পোকা মারার জন্য ব্যবহার করা হলেও সেটির একটি অংশ কিন্তু ওই সমস্ত শস্যের মধ্যে থেকে যায় এবং সেটি শেষ পর্যন্ত আবার মানুষের শরীরে ফিরে আসে বহুগুণ বর্ধিত হয়ে, যাকে বলা হচ্ছে জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন, বায়োম্যাগনিফিকেন্স। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই সমস্ত কীটনাশকগুলি জমি থেকে ধুয়ে গিয়ে মাটির মধ্যে প্রবেশ করে মাটিকে দূষিত করে তুলছে, অথবা নিকটবর্তী জলাশয়ে গিয়ে জলাশয়কে দূষিত করে ফেলছে এবং সেখানে বাস্তুতন্ত্রে আঘাত হানছে। তাহলে উপায়, এই পেস্টকে দমন করাটাও প্রয়োজন, আবার একই সাথে পরিবেশ দূষণকেও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সেই জন্য আসছে কি না, জৈব নিয়ন্ত্রণ। এই সমস্ত কীটপতঙ্গগুলির শত্রু রয়েছে কতগুলি ব্যাকটেরিয়া ইত্যাদি, সেগুলিকে আইডেন্টিফাই করে সেই ব্যাকটেরিয়া বা অন্যান্য যে সমস্ত মাইক্রোবস রয়েছে, আণুবীক্ষণিক জীব রয়েছে, তাদেরকে যদি এর উপরে প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে ওই আণুবীক্ষণিক জীবগুলি এই সমস্ত পোকাগুলিকে ধ্বংস করে ফেলছে, কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করতে পারছে না। যখন তারা এই সমস্ত পোকাগুলোকে পাবে না তখন তারা নিজেরাও নিষ্ক্রিয় হয়ে পড়বে অথবা মরে যাবে। সুতরাং দেখা যায় ফসল বাঁচানোর জন্য আমরা ওষুধ হিসেবে এই সমস্ত মাইক্রোবসকে, আমরা এই সমস্ত জীবাণুকে ব্যবহার করতে পারি, যা একাধারে কি করছে না, পোকা মেরে দিচ্ছে এবং পরিবেশকেও সুরক্ষিত রাখছে। তো এই ধরনের কতগুলো মাইক্রোবসের কথা এখানে আলোচনা করা যেতে পারে। যেমন হচ্ছে হেলিকোভার্পা আর্মিসেরা নামক পতঙ্গের লার্ভা নিয়ন্ত্রণে নিউক্লিয় পলিহেড্রোসিস ভাইরাস এনপিভি ব্যবহার করা হয়ে থাকে। এই যে হেলিকোভার্পা আর্মিসেরা ক্ষেত্রে দেখা যাচ্ছে এনপিভি যে ভাইরাস কি রয়েছে না, এনপিভি, এটিকে ব্যবহার করা যেতে পারে। তারা এই পতঙ্গকে ধ্বংস করতে পারে। এছাড়াও রয়েছে স্পোডোপ্টেরা লিটুরা নামক পতঙ্গের লার্ভাকে মেরে ফেলতে গ্রানুলোসিস ভাইরাস গ্রানুলোসিস, সেটিও এই কাজে ব্যবহৃত হতে পারে। এরা কি কাজ করছে না, পতঙ্গগুলিকে ধ্বংস করে ফেলছে। এছাড়া রয়েছে কি, কিছু ব্যাকটেরিয়াকেও এই ধরনের পেস্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যাদের একটা হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, সংক্ষেপে এদেরকে বলা হয় কি না, বিটি সংক্ষেপে বলা হয়ে থাকে।
এই বিটি ব্যাকটেরিয়ার একটা ক্রিস্টাল প্রোটিন আছে যেটাকে বলা হচ্ছে ক্রাই প্রোটিন। সেটি কি কাজ করবে বা বিটি ক্রাই প্রোটিন বলা হয়। এটি লেপিডপ্টেরা ও ডিপটেরা বর্গের লার্ভা, আরশোলা এবং মশা ইত্যাদিকে ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের মধ্যে যে বিটি ক্রাই প্রোটিন, বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের বিটি ক্রাই প্রোটিন একটি ক্রিস্টাল প্রোটিন রয়েছে, যা কি করছে না বিভিন্ন ধরনের ডিপটেরা, লেপিডপ্টেরা বর্গের যে সমস্ত পতঙ্গ রয়েছে, আরশোলা, মশা প্রভৃতি ধ্বংস করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরো রয়েছে ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে ব্যাসিলাস স্ফেরিকাস, ব্যাসিলাস স্ফেরিকাস, ব্যাসিলাস স্ফেরিকাস। এই যে ব্যাকটেরিয়া রয়েছে সেটিও এই ধরনের পতঙ্গ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ব্যাকটেরিয়াগুলি অ্যানোফিলিস মশার লার্ভা ধ্বংস করতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া রয়েছে কি না প্রোটোজোয়া, কতগুলো প্রোটোজোয়াকেও এই কাজে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে কি নোসেমা, নোসেমা স্পিসিস। এছাড়া হচ্ছে টেট্রাহাইমেনা স্পিসিস, টেট্রাহাইমেনা স্পিসিস, নোসেমা স্পিসিস ইত্যাদি এই কাজে ব্যবহার করা হয়ে থাকে। টেট্রাহাইমেনা স্পিসিস ইত্যাদি এগুলি এই কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা কি কাজ করছে না প্রধানত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পতঙ্গ পেস্টের দমনে এগুলি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া রয়েছে পেরেজিয়া পাইরাউস্টি নামক প্রোটোজোয়া ইউরোপীয় কর্ন গোড়ার দমনে আমেরিকাতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলি কি হচ্ছে না বিভিন্ন ধরনের পেস্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বলে এটাকে বলা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে এই বিষয়টিকে আমরা দেখতে পেলাম। এছাড়া আরো কতগুলি কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই অণুজীবগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। সেটি কিরকম না মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে তোলার ক্ষেত্রে এরা কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জৈব নিয়ন্ত্রণ যেমন রয়েছে তেমনি জৈব সার হিসেবেও এদের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। আমরা কতগুলো ব্যাকটেরিয়ার কথা জানি যারা স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি দেখা যাচ্ছে যে বাতাস থেকে তারা কি করছে না নাইট্রোজেনকে গ্যাস হিসেবে গ্রহণ করে এবং নাইট্রেট রূপে মাটিতে তাকে আবদ্ধ করতে পারে। তাহলে জৈব সার হিসেবে এক নম্বরে আমরা বলতে পারি কি না স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া সেগুলি হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি, এগুলিকে আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে কি না কতগুলো ব্যাকটেরিয়া আছে যারা মিথজীবী হিসেবে কাজ করে। মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া রয়েছে তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, রাইজোবিয়াম ট্রাইফোলি, এই সমস্ত যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে তারা মটর গাছে বা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে বসবাস করে থাকে এবং তাদের কাজ হচ্ছে কি না বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে ওই মটর উদ্ভিদ বা শিম্বগোত্রীয় উদ্ভিদকে প্রদান করা। পরিবর্তে তারা কি নিচ্ছে উদ্ভিদ থেকে তারা তাদের খাদ্য রস গ্রহণ করে থাকে। এইভাবে তারা মিথজীবিতার মাধ্যমে বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট রূপে আবদ্ধ করে উদ্ভিদকে প্রদান করছে। যখন সেই মটর গাছ বা শিম্বগোত্রীয় উদ্ভিদটি মরে যাচ্ছে বা ফসল তুলে নেওয়া হচ্ছে তখন এই সমস্ত অর্বুদগুলি
মাটির ভিতরেই থেকে যাচ্ছে, নাইট্রোজেন সহ নাইট্রেট সহ সেটি মাটিতে মিশে যাচ্ছে এবং মাটির উর্বরা শক্তিকে বাড়িয়ে তুলতে পারছে। এটা আরেক ধরনের জীবাণু যারা রয়েছে তারা এই ব্যাপারটিকে করতে পারে। এছাড়া রয়েছে কি অ্যাজোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়া, যারা ধান, ভুট্টা প্রভৃতি গাছের মূলের মধ্যে হালকাভাবে সংযুক্ত থাকে। অ্যাজোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়া, এরা ধান, ভুট্টা ইত্যাদির ক্ষেত্রে তাদের যে রুট সেখানে হালকাভাবে তারা সংযুক্ত অবস্থায় থাকে। এদের কাজ হচ্ছে বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তরিত করে সেটিকে প্রদান করা উদ্ভিদগুলিকে, এবং তার ফলে দেখা যাচ্ছে যে রাসায়নিক সারের সঙ্গে এই অ্যাজোস্পাইরিলামকে ব্যবহার করলে পর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া রয়েছে ফসফেট দ্রবীভূতকরণে সক্ষম ব্যাকটেরিয়া। ফসফেট দ্রবীভূতকরণে সক্ষম, ফসফেট অদ্রবণীয় লবণ হিসেবে মাটিতে অবস্থান করে। কতকগুলো ব্যাকটেরিয়া আছে যেমন ব্যাসিলাস এবং থায়োব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, এরা মাটির অদ্রবণীয় অজৈব ফসফেটকে বিশ্লিষ্ট করে সেটি দ্রবণীয় ফসফেটে রূপান্তরিত করে থাকে এবং তার ফলে কি হয় না উদ্ভিদ মূলরোম দ্বারা সেগুলিকে শোষণ করতে বাড়তি সুবিধা পেয়ে থাকে। এছাড়া কি রয়েছে না সায়ানোফাইসিন যারা রয়েছে, সেই সমস্ত যে নীলাভ সবুজ শৈবাল যাকে বলা হচ্ছে, সেই নীলাভ সবুজ শৈবাল যেমন হচ্ছে নস্টক, অ্যানাবিনা, তারা কি কাজ করছে না তারা বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে তাকে মাটিতে নাইট্রেট লবণ রূপে আবদ্ধ করতে পারে। অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া প্রভৃতি যে সমস্ত নীলাভ সবুজ শৈবাল রয়েছে তারা এই কাজটি করতে পারে। এছাড়া অ্যানাবিনা অ্যাজোলি নামক এক ধরনের নীলাভ সবুজ শৈবাল রয়েছে, তারা কি কাজ করছে, অ্যানাবিনা অ্যাজোলি তারা কি কাজ করছে না অ্যাজোলা নামক জলজ ফর্মের দেহে অবস্থান করছে এবং তারা বাতাস থেকে নাইট্রোজেনকে সংবন্ধন করতে সক্ষম হচ্ছে। আর কি রয়েছে না জৈব সার হিসেবে কিছু ছত্রাকের ব্যবহার আমরা দেখতে পাই। জৈব সার হিসেবে কিছু ছত্রাকের ব্যবহার আমরা দেখতে পাই। এরা কি কাজ করে না এরা মাইক্রোরাইজা গঠন করে। মাইক্রোরাইজা সেটা কি জিনিস না একটা ছত্রাক এবং উন্নত যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের একটা সহাবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। এই মাইক্রোরাইজা আবার দুই ধরনের হয়, একটোমাইক্রোরাইজা এবং এন্ডোমাইক্রোরাইজা, অর্থাৎ বাইরে অবস্থান করছে দেহের বাইরে কি অবস্থান করছে, আর কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে দেহের ভেতরে অবস্থান করছে। পাইন উদ্ভিদের দেহে দেখা যাচ্ছে এক প্রকার ছত্রাক একটি মাইক্রোরাইজা গঠন করে অবস্থান করছে। পাইন উদ্ভিদ থেকে যদি মাইক্রোরাইজা গুলিকে সরিয়ে ফেলা হয় তাহলে দেখা যাবে যে তারা আর বাঁচতে পারছে না। এই ছত্রাকের অণুসূত্রগুলি দেখা যাচ্ছে যে তাদের মূলের বাইরে অবস্থান করে এবং পরিবেশ থেকে জল ও পুষ্টি পদার্থকে শোষণ করে মূলের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। সেটা একরকম ব্যাপার। আর এক ধরনের যে ব্যাপার দেখা যাচ্ছে যে ছত্রাকের অণুসূত্রগুলি মূলের ভেতরে অভ্যন্তরে প্রবেশ করছে এবং কর্টেক্স অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই কর্টেক্স অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে তারাও এই একই কাজ করছে, পরিবেশ থেকে জল এবং অন্যান্য খনিজ পুষ্টি পদার্থগুলিকে শোষণ করে সেগুলিকে উদ্ভিদকে প্রদান করছে। এই যে মূলের কর্টেক্স অঞ্চলে তারা ছড়িয়ে পড়ছে তাদেরকে এক কথাতে কি বলা হচ্ছে না ভ্যাম বলা হচ্ছে। ভ্যাম কি জিনিস না ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা। ভ্যাম ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা হিসেবে তাদেরকে অভিহিত করা হচ্ছে।
এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করে থাকি। ভেসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজা ভ্যান, এদের কাজটা মূলত কি না, এদের দেখা যাচ্ছে যে ছত্রাকের অনুসূত্র মুডের ভেতরের কোষকলা এবং কর্টেক্সের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এই ভ্যান উদ্ভিদের ফসফেটের পুষ্টিতে সাহায্য করছে, মাইক্রোরাইজার সঙ্গে জমিকে উর্বর করছে। পাইনের মুডে ছত্রাক না জন্মালে পাইনের বৃদ্ধি হচ্ছে না এবং গাছটা অনেক সময় মরেও যায়। ফসল উৎপাদনকারী উদ্ভিদে এবং বনজ উদ্ভিদে জল শোষণ, পুষ্টি পদার্থ শোষণ ইত্যাদির ক্ষেত্রে এই মাইক্রোরাইজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বলা যেতে পারে যে এই অণুজীবগুলি অর্থাৎ মাইক্রোবসগুলি কেবলমাত্র যে রোগ সৃষ্টি করে আমাদের ক্ষতি করছে তা কিন্তু নয়। বেশ কিছু মাইক্রোবসকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কল্যাণের কাজে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মেই সেগুলি কাজ করে যাচ্ছে এবং সেগুলিকে জানার পরে আমরা যদি বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতিকে প্রয়োগ করে থাকি তাহলে দেখা যাবে যে সেটি আমাদের কৃষি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও অনেক উপযোগী ভূমিকা তারা গ্রহণ করতে পারছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই অণুজীবগুলির দুই প্রকারের ভূমিকা রয়েছে, একটি হচ্ছে অপকারী ভূমিকা আর একটি হচ্ছে উপকারী ভূমিকা। এই উপকারী ভূমিকাকে আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী সেগুলিকে ব্যবহার করে মানব কল্যাণে সেগুলিকে আরো বেশি করে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।